সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা, পাবলিক ফাইন্যান্স সম্পর্কে বিস্তারিত জানব। আমরা গত ক্লাসে সরকারি ব্যয়ের ধারণা, সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা সরকারি আয়ের ধারণা এবং সরকারি আয়ের খাতসমূহ অর্থাৎ সরকার কোন কোন খাত থেকে আয় সংগ্রহ করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে তোমরা বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। আমরা গত ক্লাসে সরকারি ব্যয়ের ধারণা, আয় থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো হলো সরকারি ব্যয় বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা জানি যে সরকার তার কার্যাবলী, পরিকল্পনা, দেশের স্বাধীনতা রক্ষা এবং সর্বোপরি একটি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ব্যয় করে থাকে তা কি বলা হয়? সরকারি ব্যয়। সরকারি ব্যয়ের কতগুলো উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এই জনকল্যাণকে সামনে রেখে সরকার বিভিন্ন উদ্দেশ্যে ব্যয় করে থাকে, যেমন দেশ রক্ষা, জনকল্যাণমূলক ব্যয়, প্রতিরক্ষা উন্নয়নমূলক ব্যয়, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, জনসংখ্যা, মানব সম্পদ উন্নয়নের জন্য সরকার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। আবার সরকারি ব্যয়ের প্রধান খাতই হচ্ছে, এই উদ্দেশ্যগুলি হচ্ছে মূলত প্রধান খাত, যেমন সরকার দেশ রক্ষা, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রযুক্তিগত উন্নয়ন, এগুলো এই সমস্ত খাতেই সরকার প্রধানত ব্যয় করে থাকে। আজকে আমরা সরকারি আয় সম্পর্কে ধারণা এবং সরকারি আয়ের যে বিভিন্ন খাত রয়েছে সেই খাতগুলো সম্পর্কে বিস্তারিত জানব। সরকারি আয়। সরকার কল্যাণকর রাষ্ট্র পরিচালনার জন্য দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী, আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বা কার্যাবলী পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় বা রাজস্ব সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। অর্থাৎ সরকার জাতীয় ব্যয় পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে, ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঋণের মাধ্যমে বা বাইরের দান, সহযোগিতা এবং ঋণ সাহায্যের মাধ্যমে যে আয় করে থাকে সেটি হচ্ছে মূলত সরকারের আয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা সরকার তার ব্যয় পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে আয় সংগ্রহ করে থাকে সেটি হচ্ছে সরকারি আয়। তোমাদের অনুধাবনে প্রশ্ন আসবে যে সরকারি আয় বলতে কি বুঝো? তাহলে অবশ্যই সংজ্ঞাটি লিখতে হবে। সরকারের এই আয়ের উৎসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমত সরকারের আয়কে দুই দিক থেকে ভাগ করা যায়, যেমন কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব বলতে বোঝানো হয় যে সরকারের জাতীয় আয়, জাতীয় ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ সরকারকে যে পরিমাণ অর্থ দিতে বাধ্য বা কোনো ধরনের সুযোগ সুবিধা বা সেবা বা পণ্যের আশা না করে বা সুবিধার প্রত্যাশা না করে সরকারকে যে পরিমাণ অর্থ দিতে বাধ্য বা দিয়ে থাকে সেটাই হচ্ছে কর। অর্থাৎ কর হচ্ছে
এটি জনগণের বাধ্যতামূলক এবং এর থেকে কোনো ধরনের ফেসিলিটি বা সুবিধা পাওয়া যায় না, এবং কর আদায়ের সম্পূর্ণ কর্তৃত্ব কিন্তু সরকারের। কর বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে দেশের উৎপাদন, বিনিয়োগ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সব ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে কর, সরকারের এই কর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। সরকারি আয়ের প্রধান উৎসই হচ্ছে কর রাজস্ব। এছাড়া কর ছাড়াও বিভিন্ন উৎস থেকে সরকার রাজস্ব সংগ্রহ করে থাকে। এই কর রাজস্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, বিশেষ কর। প্রত্যক্ষ কর বলতে বোঝানো হয় যে করের আপাতবার এবং চূড়ান্ত বার, অর্থাৎ কর ঘাত এবং কর পাত একই ব্যক্তি বহন করে, তাকে বলা হয় প্রত্যক্ষ কর। অর্থাৎ যে করের প্রাথমিক বার এবং চূড়ান্ত বার একই ব্যক্তি বহন করে থাকে বা একই ব্যক্তি কর্তৃক আদায় করা হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রত্যক্ষ কর। যেমন আয় কর, সম্পত্তি কর, সম্পদ কর, দান কর, ব্যাংকে সঞ্চিত আয়ের উপরে কর, মুনাফা কর, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ কর। এই করের বোঝা অন্যের উপর চাপানো যায় না, তাই এটাকে বলা হয় প্রত্যক্ষ কর। আরেকটি হচ্ছে পরোক্ষ কর, অর্থাৎ যে করের কর ঘাত এক ব্যক্তির উপর এবং কর পাত আরেক ব্যক্তির উপর, অর্থাৎ কর ঘাত এবং কর পাত ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করে থাকে, তাকে বলা হয় পরোক্ষ কর। যেমন বিক্রয় কর, পণ্য কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, এগুলো হচ্ছে পরোক্ষ কর। অর্থাৎ এই করের প্রাথমিক ভার এক ব্যক্তি বহন করে আর চূড়ান্ত ভার আরেক ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ আরেক ব্যক্তিকে বহন করতে হয়। যদি বহন করে থাকে তাহলে এই ধরনের করকে বলা হয় পরোক্ষ কর। বিশেষ কর, বিশেষ কর বলতে বোঝানো হয় সরকারের কোনো উন্নয়নমূলক কাজের ফলে জনসাধারণ যে বিশেষ সুবিধা বা সুযোগ সুবিধা ভোগ করে, তার প্রেক্ষিতে যে অতিরিক্ত মূল্য সরকারকে দিতে হয়, সেটাই হচ্ছে বা সরকার বাধ্য করে, সেটাকে বলা হয় বিশেষ কর। যেমন সরকারের বিশেষ কোনো উন্নয়নমূলক কাজের জন্য কোনো এলাকার জমির মূল্য বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে জমির মূল্য বাবদ বিশেষ যে কর সরকার আরোপ করে বা নির্ধারণ করে থাকে, সেটাকে বলা হয় বিশেষ কর। এভাবে সরকার তার আয়ের অধিকাংশ অর্থ এই করের মাধ্যমে কিন্তু সংগ্রহ করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা কর সম্পর্কে জানলাম যে কর এমন একটি বিষয় যা সরকারকে, প্রতিটি জনগণ, দেশে বসবাসরত জনগণ কর কোনো ধরনের সুবিধা বা ফেসিলিটি বা সুযোগ সুবিধা আশা না করে সরকারকে প্রদান করতে বাধ্য, সেটি হচ্ছে কর। আর এই করকে 3 ভাগে আমরা দেখতে পাচ্ছি যে 3টি ভাগে ভাগ করা যায়: প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং বিশেষ কর। সাধারণত সরকার তার রাজস্ব আর সরকারি ব্যয় পরিচালনার জন্য এই করের মাধ্যমেই কিন্তু অধিকাংশ অর্থ সংস্থান করে থাকে। তাহলে শিক্ষার্থীরা প্রশ্ন আসতে পারে, কর বলতে কি বুঝো, প্রত্যক্ষ কর বলতে কি বুঝো, পরোক্ষ কর বলতে কি বুঝো, বিশেষ কর বলতে কি বুঝো? অনুধাবনী প্রশ্ন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা এবং উদাহরণ অবশ্যই তোমাদের লিখতে হবে। তাহলে আমরা সরকারি আয়ের দুটো উৎসের মধ্যে একটি উৎস অর্থাৎ কর রাজস্ব সম্পর্কে জানলাম। এখন আমরা কর বহির্ভূত কি কি উৎস থেকে সরকার বিভিন্ন ধরনের আয় সংগ্রহ করে থাকে, সরকারি আয় সংস্থান করে থাকে, সেগুলো সম্পর্কে জানবো। কর বহির্ভূত রাজস্বের মধ্যে প্রথম হচ্ছে ফি। ফি বলতে বোঝানো হয় সরকারের বিশেষ সুবিধা প্রদানের ফলে সরকারকে বিশেষ সুবিধা পাওয়ার বিপরীতে যে অর্থ প্রদান করা হয়, সেটাকে বলা হয় ফি। অর্থাৎ ফির বিপরীতে কিছু সুবিধা ভোগ করা যায়, যেমন লাইসেন্স ফি, কোর্ট ফি, তারপরে রেজিস্ট্রেশন ফি, স্কুল ফি, তারপরে স্বাস্থ্য ফি। এগুলি হচ্ছে বিশেষ সুবিধা পাওয়ার বিপরীতে যে অর্থটা জনগণ প্রদান করে থাকে সরকারকে, সেটাই হচ্ছে ফি। এ বাবদ সরকার প্রতি বছর, যে কোনো দেশের সরকার প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ কিন্তু সংস্থান করে থাকে। বাণিজ্যিক আয়, ব্যক্তির মতো সরকারেরও কিছু নিজস্ব বাণিজ্য কার্যক্রম রয়েছে, যা থেকে সরকার প্রচুর অর্থ
সংস্থান করে থাকে। যেমন ব্যক্তি দ্রব্য উৎপাদন এবং বিনিময়ের মাধ্যমে যেরকম আয় করে থাকে, সরকারও বিভিন্ন দ্রব্য উৎপাদন যেমন রেল, ডাক, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সরবরাহ করেও প্রচুর অর্থ সংগ্রহ করে থাকে। এগুলিকে বলা হয় বাণিজ্যিক আয়। সরকারি ঋণ, সরকার ঋণের মাধ্যমেও তার ব্যয় নির্বাহের চেষ্টা করে থাকে। যখন তার বাজেটের ঘাটতি দেখা দেয় বা করের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্থ সংস্থান সম্ভব না হয়, তখন সরকার ব্যক্তি কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে বা বিদেশি কোনো সরকারের কাছ থেকে, বিদেশি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে থাকে। এভাবেও সরকার আয়ের সংস্থান করে থাকে। তারপর রয়েছে বিবিধ উৎস, বিভিন্ন উৎস। এছাড়াও এই 3টি প্রধান উৎস ছাড়াও আরো কিছু উৎস থেকে সরকার অর্থের সংস্থান করে থাকে। যেমন নোট ছাপানো, নোট ছাপিয়ে সরকার, অর্থাৎ নতুন নতুন কাগজি মুদ্রা ছাপিয়ে অর্থের সংস্থান করে থাকে সরকার, আয়ের সংস্থান করে থাকে। যখন পর্যাপ্ত অর্থের সংস্থান সম্ভব হয় না, তখনই সরকার নোট ছাপিয়ে তার অর্থাৎ নতুন নতুন কাগজি নোট ছাপিয়ে আয়ের সংস্থান করে থাকে। জরিমানা, জরিমানাও সরকারি আয়ের একটি অন্যতম উৎস। যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে বিভিন্ন প্রকারের জরিমানা নির্ধারণ করা হয়, আর সেই জরিমানা সরকারি আয়ের একটি উৎস। বাজেয়াপ্তকরণ, বাজেয়াপ্তকরণ বলতে বোঝানো হয় কোনো সম্পত্তির মালিকের যদি ওয়ারিশদার না থাকে বা সম্পত্তির মালিকের যদি নিজস্ব সন্তান না থাকে, তখন তার সম্পত্তি সরকারের কোষাগারে জমা পড়ে। এছাড়া অবৈধভাবে কোনো সম্পত্তি যদি সংগ্রহ করে বা ইনকাম করে থাকে, তাহলে সেই সম্পত্তি সরকারের কোষাগারে জমা হয়ে থাকে। এটিও সরকারি আয়ের একটি উৎস। স্বেচ্ছামূলক দান, অনেক সময় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এইসব অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক বিত্তবান মানুষ সরকারকে স্বেচ্ছায় দান করে থাকে। এগুলো সরকারের আয়ের উৎস। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ বাবদও সরকার অনেক অর্থ আয় করে থাকে। বিভিন্ন মালামাল ক্ষতির জন্য বিভিন্ন ধরনের আদালত কর্তৃক যে ক্ষতিপূরণ চাওয়া হয়, সেটি সরকারি আয়ের উৎস। বিদেশি সাহায্য এবং অনুদান, অনেক সময় সরকার বিদেশ থেকে বিভিন্ন সাহায্য অনুদান পেয়ে থাকে, সেগুলোও সরকারি আয়ের উৎস। তাহলে শিক্ষার্থীরা, আমরা সরকারি আয়ের উৎস সম্পর্কে জানলাম যে সরকার 2 ধরনের উৎস থেকে আয় করে থাকে। একটি হচ্ছে কর রাজস্ব, আরেকটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তোমাদের প্রশ্ন আসতে পারে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতায় সরকারি আয়ের উৎসগুলো কি কি। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অবশ্যই লিখতে হবে। এখন আসো আমরা প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো সম্পর্কে জানব। অর্থাৎ সরকারের আয়ের একটি বড় উৎস অর্থাৎ কর রাজস্বকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তার 2টি অংশ হচ্ছে, প্রধান 2টি কর হচ্ছে প্রত্যক্ষ কর আর একটি হচ্ছে পরোক্ষ কর। এই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো সম্পর্কে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আমরা প্রত্যক্ষ কর, ইতিমধ্যেই প্রত্যক্ষ কর সম্পর্কে এবং পরোক্ষ করের সংজ্ঞা সম্পর্কে জেনেছি যে প্রত্যক্ষ কর হচ্ছে এমন ধরনের কর যে করের করগাত এবং করপাত একই ব্যক্তি উপর পড়ে, অর্থাৎ একই ব্যক্তি বহন করে, তাকে বলা হয় প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর আর এর ক্ষেত্রে আমরা জেনেছি যে করের করগাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করে, তাকে বলা হয় পরোক্ষ কর। আমরা সংজ্ঞার মাধ্যমে যদি পার্থক্য করতে চাই, তাহলে এইভাবেই আমরা সংজ্ঞাগত পার্থক্য বলতে পারি। কর অপসারণের দিক থেকে কর গাত এবং প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর অপসারণের কোনো সুযোগ নেই, অর্থাৎ যার উপর
যে ধরনের যেরকম কর নির্ধারণ করা হয় তাকেই সেই করটা বহন করতে হয়, অন্যের উপর চাপানোর কোনো সুযোগ নেই। আর পরোক্ষ করের ক্ষেত্রে দেখা যায় যে আংশিক বা সম্পূর্ণটা অপসারণ করা যায়, কিছুটা কোনো কোনো ক্ষেত্রে আংশিকভাবে অন্যের উপর করের বোঝা অপসারণ করা যায়, আবার কখনো কখনো সম্পূর্ণভাবেও করের বোঝাটা অপসারণ করা যায়। করঘাত ও করপাত। করঘাত বলতে বোঝানো হয় করের প্রাথমিক ভার, আর করপাত হচ্ছে করের চূড়ান্ত ভার। অর্থাৎ করের প্রাথমিক যার ভার বহন করাকে বলা হয় করঘাত, আর করপাত হচ্ছে করের চূড়ান্ত ভার গ্রহণের পদ্ধতিটাকে বলা হয় করপাত। প্রত্যক্ষ করের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে করঘাত এবং করপাত অর্থাৎ করের প্রাথমিক ভার এবং চূড়ান্ত ভার দুটি একই ব্যক্তিকেই বহন করতে হয়। আর পরোক্ষ করের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত এক ব্যক্তি এবং করপাত অন্য ব্যক্তি বহন করে থাকে, অর্থাৎ করের প্রাথমিক ঘাত এক ব্যক্তির উপর পড়লেও পরবর্তীতে চূড়ান্ত ভার অন্য ব্যক্তির উপর চাপানোর সুযোগ রয়েছে। নিশ্চয়তা। প্রত্যক্ষ করের নিশ্চয়তা রয়েছে, অর্থাৎ নিশ্চিত কর, একে নিশ্চিত কর বলা হয়। কারণ করদাতা এই কর সম্পর্কে বিস্তারিত জানে, তার আয় সম্পর্কে কি পরিমাণ কর প্রদান করতে হবে, কোন নিয়মে, কোথায়, কোন সময় কর দিতে হবে সেই সম্পর্কে সে বিস্তারিত জানে, তাই এটা নিশ্চয়তা রয়েছে। অর্থাৎ প্রত্যক্ষ কর নির্দিষ্ট এবং নিশ্চিত কর। করদাতা নিজেই কোথায়, কিভাবে, কি পরিমাণ কর পরিশোধ করতে হবে সে সম্বন্ধে করদাতা নিশ্চিত থাকে এবং সেই অনুপাতে সে কর দিয়ে থাকে। কিন্তু পরোক্ষ কর কিন্তু এরকম নিশ্চিত কর নয়, এটা ভোগের সাথে সাথে এই করটা বহন করতে হয়, তাই এটা নিশ্চিত কবে কখন দিতে হবে সেই ধারাবাহিক সীমাবদ্ধতার মধ্যে এই কর পড়ে না। ত্যাগ স্বীকার। প্রত্যক্ষ কর করদাতা নিজেই পরিমাণ নির্ণয় করে দিতে হয়, তাই এক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয়, অর্থাৎ তার আয়ের একটা অংশ কর হিসাবে সরকারকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রদান করতে হয়, তাই তাকে এই প্রত্যক্ষ করের ক্ষেত্রে করদাতাকে ত্যাগ স্বীকার করতে হয়, অর্থাৎ তার সম্পত্তি থেকে একটি অংশ সরকারকে বাধ্যতামূলক প্রদান করতে হয়। কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে করদাতার অজান্তেই এই করটা পরিশোধ করতে হয়, তাই এখানে ত্যাগ স্বীকারটা বোঝা যায় না। ত্যাগ কিন্তু স্বীকার করতে হয়, কিন্তু ভোক্তা বা ক্রেতা এই ত্যাগ স্বীকারটা অনুভব করতে পারে না, কারণ এই করটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কিন্তু দিতে হয় না। যখন যে পরিমাণ পণ্য ভোগ করা হয় সেই ভোগের অনুপাতে তাকে কর দিতে হয়, তাই তাকে ত্যাগের যে স্বীকার করছে সেটা সে বুঝতে পারে না। নাগরিক চেতনা। নাগরিক চেতনার দিক থেকেও যদি আমরা পার্থক্য নিরূপণ করি তাহলে বলতে পারি যে প্রত্যক্ষ করের মাধ্যমে একজন নাগরিকের চেতনা বৃদ্ধি পায়, নাগরিক সচেতনতা বৃদ্ধি পায়, কারণ একজন নাগরিক প্রত্যক্ষ কর প্রদানের সময় তার আয়ের পরিমাণ নির্ধারণ করে আয়ের অনুপাতে কর হিসাব করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রদান করতে হয়, এতে নাগরিকের চেতনা বা সচেতনতা বৃদ্ধি পায়। কিন্তু পরোক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে না, কখন সে কর দিচ্ছে সেটা সে বুঝতে পারে না, তাই পরোক্ষ করের ক্ষেত্রে নাগরিক চেতনা বা সচেতনতা বৃদ্ধি পায় না। তাহলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য নিরূপণ পার্থক্য পাচ্ছি। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন পরিশোধ। প্রত্যক্ষ কর পরিশোধ ব্যক্তিকে নিজেই করতে হয়, আর তাই এই প্রত্যক্ষ কর অপ্রিয়, কেননা প্রত্যক্ষভাবে অর্থ প্রদান করে কর পরিশোধ করতে হয়, তাই এটি
যে ব্যক্তি কর প্রদান করে থাকে তার জন্য অপ্রিয়। পরোক্ষ কর প্রিয়, কেননা প্রত্যক্ষভাবে করের অর্থ পরিশোধ করতে হয় না। ব্যক্তি নিজেই বুঝতে পারে না কখন সে কর প্রদান করছে, অর্থাৎ ভোগের সাথে সাথে তাকে কর প্রদান করতে হয় বিদায় সে বুঝতে পারে না সে মানে অর্থ পরিশোধ করছে। তাই এই করটি পরোক্ষ কর সবার নিকট খুবই প্রিয়। করের দামের উপর প্রভাব। দামের উপর প্রভাব, যে প্রত্যক্ষ কর দামের উপর কোনো প্রভাব বিস্তার করে না। ব্যক্তি তার আয়ের উপর নির্ভর করে এই কর প্রদান করতে হয়, তাই এটি দ্রব্যের দামের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু পরোক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করে। তো পরোক্ষ করের পরিমাণ বৃদ্ধি করলে অর্থাৎ দ্রব্যের দাম তখন বৃদ্ধি পায়, ফলে মুদ্রাস্ফীতিও সৃষ্টি হতে পারে। অর্থাৎ পরোক্ষ কর দামের উপর প্রভাব বিস্তার করে। 10, প্রগতিশীলতা ও অধোগতিশীলতা। প্রগতিশীলতা ও অধোগতিশীলতার দিক থেকেও প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। যেমন প্রত্যক্ষ করকে বলা হয় প্রগতিশীল কর, অর্থাৎ আয় অনুপাতে কর প্রদান করা হয়। যার যত বেশি আয়, যার আয় বেশি সে বেশি হারে কর প্রদান করে, আর যার আয় কম সে কম হারে কর প্রদান করে। তাই প্রত্যক্ষকে বলা হয় প্রগতিশীল কর। আর পরোক্ষ করের ভার ধনী অপেক্ষা গরিবদের উপর বেশি আরোপিত হয় বলে এটি অধোগতিশীল হয়। কারণ হচ্ছে ধনীদের তুলনায় গরিবদের ভোগ প্রবণতা কিন্তু বেশি, অর্থাৎ পরোক্ষ করের বোঝা বেশি বহন করতে হয় গরিবদেরকে, তাই এটাকে অধোগতিশীল বলা হয়। সামাজিক ন্যায় বিচার। কর বা বন্টনের সমতার দৃষ্টিকোণ হতে বলা যায় প্রত্যক্ষ কর সামাজিক ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে, কেননা এই কর অতি সহজে প্রগতিশীল করা সম্ভব। অর্থাৎ যার আয় বেশি তার উপর বেশি হারে কর আরোপ করা যায়, যার আয় কম তার উপর কম হারে কর আরোপ করা হয়। তাই এটা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কিন্তু পরোক্ষ কর সাধারণত অধোগতিশীল হয় বিদায় এটি বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ হয় না। সামাজিক ন্যায় বিচার। তারপর হচ্ছে উৎপাদকের ক্ষেত্র। উৎপাদকের ক্ষেত্রে দেখা যায় যে রাজস্ব আয় বৃদ্ধির জন্য উৎপাদক নিজে যে দ্রব্য ভোগ করে তার উপর সরকার প্রত্যক্ষ কর বসাতে পারে। কিন্তু উৎপাদক পরোক্ষ করের ক্ষেত্রে দেখা যায় উৎপাদক নিজের উৎপাদিত যে দ্রব্য ভোগ করে তার উপর পরোক্ষ কর বসানো যায় না। আমরা যদি উদাহরণ হিসাবে পার্থক্য করি তাহলে বলতে পারি প্রত্যক্ষ কর হচ্ছে আয় কর, সম্পত্তি কর, উত্তরাধিকার, সম্পত্তি কর, দান কর, ব্যাংকে সঞ্চিত অর্থের উপর কর, মুনাফা কর, এগুলি হচ্ছে প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর হচ্ছে দ্রব্য কর, বিক্রয় কর, প্রমোদ কর, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, মূল্য সংযোজন কর ইত্যাদি, এগুলোকে বলা হয় পরোক্ষ কর। আর আয়কর, সম্পত্তি কর, উত্তরাধিকার কর, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ কর। এগুলো যার উপরে নির্ধারণ করা হয় তাকেই বহন করতে হয়। আর পরোক্ষ কর যে যত দ্রব্য ভোগ করবে ভোগের উপর নির্ভর করে তাকে কর প্রদান করতে হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পেলাম যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। তোমাদের প্রশ্ন আসবে প্রয়োগ বা উচ্চতর দক্ষতার এই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের পার্থক্যের উপর ভিত্তি করে। তাহলে এই ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের অবশ্যই পার্থক্য লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, তোমরা ভালো করে পড়বে। এখন আসো আমরা কর ও ফি এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো সম্পর্কে জানব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কর হচ্ছে বাধ্যতামূলক, যার বিনিময়ে কোনো সুবিধা বা ফেসিলিটি বা সুযোগ সুবিধা পাওয়া যায় না। আর ফি হচ্ছে যার বিনিময়ে সুবিধা পাওয়া যায়। তাহলে অবশ্যই কর এবং ফির মধ্যে পার্থক্য রয়েছে। তো সংজ্ঞাগত পার্থক্যের মধ্যে আমরা বলতে পারি করের সংজ্ঞা থেকে বোঝা যায় যে
করদাতা করের বিপরীতে কোনো দাবি করতে পারে না। আর ফি এর বিপরীতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সেবা বা সমমূল্যের দ্রব্য উপভোগের সুযোগ থাকে। অর্থাৎ সরকারের কাছ থেকে ফি এর বিপরীতে কিছু সুবিধা পাওয়া যায়। ধরনের ক্ষেত্রে হচ্ছে কর হচ্ছে বাধ্যতামূলক, আর ফি হচ্ছে কোনো বাধ্যতামূলক নয়। যিনি রাষ্ট্রীয় বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা ভোগ করবে তাকে ফি প্রদান করতে হবে। অর্থাৎ কোনো সুবিধা প্রদান বা ভোগ করলেই ফি দিতে হবে। আর কর কিন্তু কোনো সুবিধা বা ফ্যাসিলিটি বা পণ্য সেবা আর কোনো সুবিধা পাওয়া যায় না। এটি সরকারকে তার জাতীয় ব্যয় নির্বাহের জন্য প্রত্যেক জনগোষ্ঠীকে প্রদান করতে হয়। এটি বাধ্যতামূলক। সেবার সম্পর্কের দিক থেকে বলা যায় করের বিপরীতে সেবা প্রদান করা হলেও তা সমানুপাতিক নয়, কিন্তু ফি এর বিপরীতে সেবা আনুপাতিক প্রকৃতি। আইনগত দিক থেকে পার্থক্য করলে বলা যায় করের আইনগত বৈধতা আছে, কিন্তু ফি এর আইনগত বৈধতা নেই। উদাহরণ হচ্ছে কর হচ্ছে আয় কর, সম্পত্তি কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক প্রভৃতি হচ্ছে করের উদাহরণ। আর ফি যেমন রেজিস্ট্রেশন ফি, আদালত ফি, আমদানি লাইসেন্স ফি, কলেজ ভর্তি ফি, মাসিক ফি, হাসপাতালে ক্যাবিন ফি ইত্যাদি ফি। অর্থাৎ ফি বলতে আমরা যে বুঝছি যে রেজিস্ট্রেশন ফি, আদালত ফি, এগুলো আসলে রেজিস্ট্রেশন, আমি আমার জমি রেজিস্ট্রেশন করলাম, তার অর্থ আমি জমি ভোগের ফেসিলিটি পাবো, সুবিধা পাবো। আদালতে বিচারের জন্য যে ফিটা দেওয়া হয় তাতে আমরা বিচারের সুবিধাটুকু পাবো। বা আমদানি লাইসেন্স ফি, বিভিন্ন পণ্য বাইরে থেকে আনার যে সুবিধা পাওয়া যাবে বা সেই সুবিধা নেওয়ার জন্য দেওয়া হয় আমদানি লাইসেন্স ফি। কলেজে ভর্তি, কলেজে পড়াশোনার সুযোগ সুবিধা লাভের জন্য কলেজ ফি, মাসিক ফি, এবং হাসপাতালে স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য হাসপাতালে কেবিন ফি দিতে হয়। এগুলো হচ্ছে কোনো সুবিধা পাওয়ার জন্য যে ফিটা প্রদান করা হয়ে থাকে, কিন্তু করের ক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যায় না। তাহলে আমরা লক্ষ্য করলাম যে কর এবং ফি এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তোমাদের অনুধাবনে প্রশ্ন আসতে পারে কর ও ফি এর মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা সহজেই জেনে নিলাম যে কর এবং ফির মধ্যে পার্থক্য রয়েছে বিভিন্ন দিক থেকে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমরা কর এবং ফির মধ্যে পার্থক্য আলোচনা করবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে সরকারি আয়ের বিভিন্ন উৎস সম্পর্কে জানলাম এবং প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের পার্থক্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারলাম এবং কর ও ফি এর মধ্যে পার্থক্য জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই বিষয়গুলি প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা বিষয় গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে এবং জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আসতে পারে, তাই প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে পড়বে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।